নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। দোতলায় কেউ না থাকার সুযোগে চুরি চুচুড়ায়। আইএসসিতে ৯৮%, আলো জাদুঘরের ঘরে আলো সম্রাজ্ঞী। এখন আসছি বিস্তারিত খবরে। একতলায় ভাড়াটিয়া থাকলেও দোতলায় বাড়ির মালিক ছিলেন না, সেই সুযোগেই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। ঘটনাটি চুচুড়া থানার পল্লীশ্রী এলাকায়। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল চুচুড়া থানা এলাকায়। ঘটনাটি চুচুড়া স্টেশন রোডের পল্লীশ্রীর একটি দোতলা বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, ওই বাড়ির মালিক শান্তিপ্রিয় ব্যানার্জি তার মেয়ের বাড়িতে মুম্বাইতে গিয়েছিলেন। বাড়ির একতলায় থাকেন ভাড়াটিয়ারা। আজ সকালে বাড়ির ভাড়াটিয়া উঠে দেখতে পান কলাপসিবলের তালা ভাঙা। দোতলার ঘরে দুটি আলমারি, একটি ডিভান ভেঙে লুটপাট করে কেউ বা কারা। খবর জানাজানি হতেই উত্তেজিত জনতারা ভিড় জমান ওই বাড়ির সামনে। খবর যায় চুচুড়া থানায়। ঘটনাস্থলে উপস্থিত হয় চুচুড়া থানার পুলিশ। যদিও গৃহকর্তা বাড়িতে না থাকায় ঠিক কি চুরি হয়েছে তা এখনো জানা যায়নি। ব্যাপার হচ্ছে, আমরা সকালবেলা খবর পাই যে এরকম র্যানস্যাক হয়েছে। যারা নিচে থাকে তারা প্রথম সকালবেলা জানতে পারে এরকম ঘটনা ঘটেছে। তা ঘটার পর আমাকে জানায়, আমরা এসে দেখি এবং দুটো আলমারি ভাঙা, একটা ডিভান সেটাও ভাঙা এবং পুরো র্যানস্যাক যেগুলো জিনিসপত্র খাটের উপর সাজানো রয়েছে। কি ভ্যালুয়েবলস হয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। বাড়ির ভাড়াটিয়া জানান, দুদিন আগেও একবার ওই বাড়িতে চুরির চেষ্টা করেছিল চোরেরা। সকালবেলা আমি ঘুম থেকে উঠে চাবি খুলতে যাচ্ছি, ওই কাকু চাবি খুলতে যাচ্ছে, তো উনার ওদিক থেকে সোজা দেখা যাচ্ছে। এর আগের দিনকে ওরকম হয়েছে। কাকু বলছে যে শুনুন তো, তোমার ক্লবসেবল খোলা ওদিকে, মনে হচ্ছে তো চুরি করে নিয়েছে, দেখো। আমি সঙ্গে সঙ্গে চাবি খুলে এসে ওইখানে উপরে উঠে দেখছি যে সব তছনছ করা। তার আগের দিনকে হয়েছে যে রাত্রি 12:30 একটা সময় আওয়াজ হচ্ছে। আমি তখন উঠে দেখেছি, তখন আর কাউকে দেখতে পাইনি। তারপরে সকালবেলা উঠে দেখছি যে একটা ক্লবসেবলের তালা নেই, আর ওই ভেতরের যে দরজা আছে, দরজাটার মধ্যে যে চাবিটা দেওয়া ছিল, ওর হ্যাশ বলের এটাকে পুরো এই জিনিসটাকে পুরো উড়ে দিয়েছে। 2:30টার পর কোনো টেরি হয়নি, রাত্রি 2:30 পর্যন্ত জেগে আমি। তার আগে একটার সময় চিঁচা আওয়াজ হচ্ছে। আমি বাইরেটায় বেরিয়ে, গেট তো খুলবো না, বাইরে থেকে বেরিয়ে এরকম ভাবে দেখলাম আলো ফেলা জেলে, কিছু দেখতে পেলাম। ঘটনাস্থল খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে চুচুড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ওষুধের দোকানের শাটার কেটে নগদ 20,000 টাকা সহ বেশ কিছু দামি ওষুধ চুরির ঘটনা ঘটল উত্তরপাড়ার মাখলায়। ফের ওষুধের দোকানে চুরি হুগলি জেলায়। এবারে ঘটনাস্থল উত্তরপাড়ার মাখলার বিড়লা মোড়ে রামকৃষ্ণ ফার্মেসি নামে একটি বড় ওষুধের দোকানের শাটার কেটে ভিতরে ঢুকে কেউ বা কারা দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ 20,000 টাকা নিয়ে চম্পট দেয়। পাশাপাশি বেশ কিছু দামি জীবনদায়ী ওষুধও চুরি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনায় চাঞ্চল্য স্থানীয় ব্যবসায়ী মহলে। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভারতীয় গোবংশ রক্ষণ সংবর্ধন পরিষদ গো রক্ষা নিয়ে এক পথসভার আয়োজন করল ঘোড়ের মোড়ে। ভারতীয় গোবংশ রক্ষণ সংবর্ধন পরিষদ গোরক্ষা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব হয়েছে। বেশ কয়েকবার তারা গোরক্ষা নিয়ে আন্দোলনেও নেমেছে। এদিন চুচুড়া ঘড়ির মোড়ে গোরক্ষা নিয়েই এক পথসভার আয়োজন করা হয়, যেখানে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃত্বরা। পাশাপাশি এদিন এই পথসভা থেকেই এক প্রতিনিধি দল হুগলির জেলা শাসক সঞ্জয় বনসাল ও পুলিশ সুপার সুকেশ জৈনকে এ বিষয়ে স্মারকলিপি প্রদান করেন। তারপরে দ্বিতীয় যে জিনিস, রামকৃষ্ণ ঘরে ঘরে গোমাতা ঘরে ঘরে। রামকৃষ্ণ যিনি ছিলেন, উনিও চাইছিলেন গোরক্ষা করার জন্য। আজ পশ্চিমবঙ্গে দেখছি আমরা ওই যে ঈশ্বর সেতু আছে, আমরা যখন আন্দোলনে নামলাম তখন মনমিত কৌর নন্দিতা ডিএম সাহেব ছিলেন। ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম, আমরা করার পরে আমরা ডেপুটেশন দিলাম। আমরা এসছি, আমরা সুস্থভাবে গরুটাকে বাঁচাতে চাই, লিগালভাবে যে নিয়ম আছে সেটাকে মেনে আমরা বাঁচাতে চাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভারতীয় জনতা পার্টি পান্ডুয়া মণ্ডলের পক্ষ থেকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো।
এলাকায় হাজারো সমস্যা, তবুও সেই সমস্যা মেটানোর জন্য কেন মুখ্যমন্ত্রীর সামনে সমস্যার কথা স্বীকারই করলেন না স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি? এরই প্রতিবাদে পথে নামল ভারতীয় জনতা পার্টি। প্রসঙ্গত উল্লেখযোগ্য, সম্প্রতি তারকেশ্বরে হুগলি জেলার প্রশাসনিক বৈঠকে পান্ডুয়া পঞ্চায়েত সমিতির প্রধানা চম্পা হাজরাকে মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেছিলেন, তোমার এলাকায় কি সমস্যা রয়েছে? অভিযোগ, সে সময় চম্পা হাজরা পরিষ্কার বলেছিলেন, আমার এলাকায় কোনো সমস্যাই নেই। কিন্তু ভারতীয় জনতা পার্টির অভিযোগ, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিস্তীর্ণ এলাকায় মানুষ পরিষেবাই পাচ্ছে না। তবুও কেন তিনি সমস্যার কথা স্বীকার করলেন না? এরই প্রতিবাদে পান্ডুয়া ঠান্ডাবাগান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তারা এক প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় এক হাত নেওয়া হয় পান্ডুয়া পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত প্রধানাকে। প্রতিবাদ সভাটা মেন হচ্ছে যে গতকাল যে মুখ্যমন্ত্রী জেলার কার্যকর্তাদের নিয়ে যে বৈঠক করেছে জেলার বিভিন্ন সমস্যা নিয়ে, সেই বৈঠকে আমরা সবথেকে আশ্চর্য হয়ে গেছি যে আমাদের পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল পান্ডুয়া এলাকায় কী কাজ বাকি আছে, কী সমস্যা আছে, উনি এক কথায় বলেছেন পান্ডুয়া এলাকার কোনো সমস্যা নেই। আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে ওনার এই মিথ্যাচারকে নিয়ে কেন তিনি মিথ্যাচার করছেন। পান্ডুয়া এলাকার প্রচুর সমস্যা। পান্ডুয়া এলাকায় এখনও এই 16টা অঞ্চলের মধ্যে অন্তত 8 থেকে 9টা অঞ্চলের বিভিন্ন জায়গায় আমরা আপনাদের দেখিয়ে দেবো গুরুত্বপূর্ণ রাস্তা এখনো হয়নি। সেই রাস্তাগুলোতে লোক চলাচলের অযোগ্য অবস্থা। বিভিন্ন গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। বিভিন্ন গ্রামে প্রায় শতাধিক পরিবার এক একটা গ্রামে আপনার শৌচাগার হয়নি। তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হচ্ছে না, যারা অন্য বিরোধী রাজনৈতিক দল করছে। পানীয় জলের ব্যবস্থা নেই। আজকে যেখানে পান্ডুয়ার এত সমস্যা, সেই সমস্যাগুলো তিনি এড়িয়ে গিয়ে কেন তিনি মুখ্যমন্ত্রীকে মিথ্যাভাবে বোঝালেন। আমরা আগামী সোমবার দিন ভারতীয় জনতা পার্টির একটি টিম আমরা নির্দিষ্ট কিছু অভিযোগ নিয়ে স্পেসিফিক এলাকার যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে আমরা তার কাছে গিয়ে জবাব চাইব যে কেন তিনি মিথ্যাচার করেছেন। যদি 7 থেকে 10 দিনের মধ্যে সেই কাজগুলো তিনি না করে দিতে পারেন, আগামী দিনে আমরা বৃহৎ আন্দোলন করব এবং মুখ্যমন্ত্রীকে কি কি কাজ হয়নি তার প্রতিনিধি আমরা পাঠাবো। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আজকে। আইএসসিতে 98% নম্বর নিয়ে জেলায় প্রথম সে। পড়াশোনার পাশাপাশি উপন্যাসও তার পছন্দ। আলোর জাদুকরের ঘরের আলো নিয়েই দেখুন একটি বিশেষ প্রতিবেদন। দাদুর হাত ধরে চন্দননগরের আলো বিশ্ব জয় করেছে। নাতনির হাত ধরে অদূর ভবিষ্যতে হয়তো চন্দননগরে বসে লেখা উপন্যাস পৌঁছে যাবে বিশ্ববাসীর কাছে। চন্দননগরের কলুপুকুর মেন রোডের বাসিন্দা বছর 18 সম্রাজ্ঞী রায়। নামের মধ্যেই কোথাও যেন একটা আভিজাত্য রয়েছে। তার দাদুর নাম শুনলেই বোঝা যাবে আভিজাত্য তো থাকবেই। চন্দননগরের বিখ্যাত আলোর জাদুকর শ্রীধর দাসের নাতনি সম্রাজ্ঞী এবারে আইএসসি পরীক্ষায় চন্দননগর সেন্ট জোসেফ কনভেন্ট থেকে 98% নাম্বার নিয়ে সমগ্র জেলার মধ্যে যৌথভাবে প্রথম হয়েছে। আর দেশের মধ্যে সে 10-এর মধ্যে রয়েছে। আগামী দিনে ইংরেজি নিয়ে গবেষণা করতে চাইলেও সে ভালো লেখক হতে চায়। আমি সেন্ট জোসেফস কনভেন্টে পড়ি, ক্লাস 12-এ। আমি 2017 মার্চে আইএসসি দিয়েছি আর 98% পেয়েছি। আমি স্কুল টপ করেছি। আমার সাথে আর একটা মেয়ে আছে, দেবলীনা দাস, ও সায়েন্স থেকে, আমি হিউম্যানিটিস থেকে। সায়েন্স থেকে ও মানে ইকুয়াল 98%ই পেয়েছে। আমিও 98% পেয়েছি। না, টোটাল র্যাঙ্ক তো এখনও মেরিট লিস্ট বের করেনি নেট থেকে, বাট ক্যালকুলেট করে দেখা যাচ্ছে ন্যাশনাল আর স্টেট র্যাঙ্ক বোধহয় 6-7 এরকম। আমি তো ভাবতেই পারিনি যে এরকম রেজাল্ট হবে। মানে আমার এই বইটা পাবলিশ হওয়ার পর পড়ার বেশি আমি টাইম পাইনি। তো এই অগস্ট-সেপ্টেম্বর অবধি লঞ্চ নিয়ে ব্যস্ত ছিলাম, বুক লঞ্চ। তারপরে 5-6 মাস পড়ার টাইম পেয়েছি। তো আমি ভাবতেই পারিনি যে এরকম রেজাল্ট হবে। ভাবলাম যে হয়তো ক্লাস 12-এর রেজাল্টটা খুবই খারাপ হয়ে যাবে, বিকজ একদমই টাইম পাচ্ছিলাম না পড়ার। এই প্রেস, মিডিয়া, নিউজ পেপার, তারপর বুক মার্কেটিং, এসব নিয়ে খুব ব্যস্ত ছিলাম। বাট তারপর এখন তো 98% দেখে আমি বিশ্বাস করতে পারছি না। আমি ক্লাস 12-এর পর আমি ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাই, দিয়ে তারপর ফিউচারে ইংলিশের রিসার্চ স্কলার হতে চাই আর একটা রাইটারও হতে চাই। ইতিমধ্যে সম্রাজ্ঞী একটি রোমান্টিক থ্রিলারের উপর উপন্যাস লিখেও ফেলেছে। পরিবারের কথা মতো একটি প্রকাশনা সংস্থার হাত ধরে সেই বই প্রকাশিত হয়েছে। বই প্রকাশ করার পর রয়্যালটি বাবদ পেয়েছে 45,000 টাকা, যার পুরোটাই একটি আশ্রমের 200 জন আবাসিকের শীতবস্ত্র দেওয়ার জন্য খরচ করেছে সে। সম্রাজ্ঞী জানায়, নিচু ক্লাসে থাকতে নিজের স্কুলের সঙ্গে ওই আশ্রমে গিয়েছিল একবার। সারাদিন তাদের সাথে থাকার পর প্রিন্সিপালকে সে বলেছিল একদিন এদের জন্য সে কিছু করবেই। সেই মতো জীবনের প্রথম রোজগার তাদের জন্যই খরচ করল সম্রাজ্ঞী। দাদু অন্ত প্রাণ হলেও সম্রাজ্ঞী কিন্তু আলো নিয়ে কোনোদিনই ভাবেইনি। আমি
ছোট থেকেই লিখতে খুব ভালোবাসি, তো মানে ছোট থেকেই পোয়েমস, তারপর ছোট ছোট গল্প, শর্ট স্টোরিজ আমি লিখতে থাকি, বাট সেগুলো পাবলিশ করার মতো কোনোদিন আমি ভাবিনি যে সেগুলোকে পাবলিশ করব। তো এবার তারপর ক্লাস 10-এর পর মানে আইসিএসসির পর বেশি কাজ ছিল না, তো 11-এ সব কিছু লাইট ছিল, বেশি পড়ার চাপ ছিল না। তো তখন আমি এমনি জাস্ট লেখার জন্য একটা নভেল স্টার্ট করেছিলাম, কোনোদিন ভাবতেও পারিনি যে ওটা কমপ্লিট হবে। তো এবার নভেলটা স্টার্ট করে যখন মানে প্রায় মিডলের দিকে নভেলটা হয়ে গেছে, তখন অনেক বন্ধুদের, তারপর টিচার্সদের, মা বাবাকে পড়িয়েছিলাম, তো তাদের খুব ভালো লেগেছিল ওটা। তো তখন আমার মা আমাকে বলে তুই এটা কমপ্লিট কর, যদি এটা ভালো হয় তাহলে নিশ্চয়ই পাবলিশ করবো। তো দিয়ে তারপর নভেলটা মানে করতে করতে অনেক টাইম লেগেছিলো, বাট তারপর কমপ্লিট হয়ে গেছিলো। দিয়ে তারপর সত্যি সবাইকার খুব ভালো লেগেছিলো, তো তখন আমার বাবা বললো এটাকে পাবলিশ করা হোক, তো পাবলিশ হয়ে গেল। এটাও আমার মানে ছোটো থেকেই ইচ্ছে ছিল, প্লাস আমাদের স্কুল সেন্ট জোসেফস কনভেন্টের মিশনই হচ্ছে এটা যে সার্ভিস টু সোসাইটি। তো একবার আমাদেরকে স্কুল থেকে সোশ্যাল সার্ভিসে পার্টনার যে ডিফারেন্টলি এবলড হোম আছে ব্যান্ডেলে, ওখানে নিয়ে গেছিলো। তো ওইখানে ওদের সাথে একদিন পুরো স্পেন্ড করে ওরকম মানে আমার খুব মানে এত ভালো লেগেছিল। তো সেদিন আমি সিস্টার অ্যানা মারিয়া মানে আমাদের প্রিন্সিপালকে আমি প্রমিস করেছিলাম যে আমি একদিন কিছু না কিছু একটা করবো স্কুলের জন্য। তো সেই প্রমিসটা ফুলফিল করতেই আমি এটা করেছি, প্লাস এরকম চ্যারিটি আমার মানে ছোটো থেকেই খুব ভালো লাগে, আর আমি বড় হয়েও নিজের এনজিও খুলতে চাই। আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, বিকজ ওই রয়্যালটিটা নিয়ে অন্য কিছু করার কথা আমি ভাবতে পারিনি। তখন আমার ওটাই একটাই ইচ্ছে ছিল যে যদি কিছু পাই তাহলে এইভাবেই সেটাকে কাজে লাগাবো। আমি ওই 45,000 এরকম কাছাকাছি রয়্যালটি পেয়েছিলাম। হ্যাঁ, পুরোটাই দিয়েছিলাম, আর দাদুকে একটা গিফটও দিয়েছিলাম তার সাথে। না, লাইট নিয়ে তো আমি কিছু করার কথা ভাবতে পারছি না, আমার ছোটো থেকে দাদুর সাথে আমার কম্পিটিশান ছিল যে কে বেশি বড় হবে। তো এবার দেখি যদি আমি হতে পারি ওরকম দাদুর মতো, তাহলে খুবই ভালো হবে। আর আমি লেখা নিয়েই এগোতে চাই, ফিউচারে লিখতে চাই। শ্রীধর দাস বলেন, নাতনি পড়াশোনা করেই কিছু করুক, আমার মতো এই লাইনে আসা ওর পক্ষে ঠিক হবে না। কিন্তু আমার ইচ্ছে, দাদুর যদি ইচ্ছা থাকে তা আমি হুগলি ডিস্ট্রিক্টে চন্দননগরেই পড়িয়ে, চন্দননগর না কলকাতার মধ্যে পড়িয়ে ওকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া। কেন আমাদের যে পশ্চিমবঙ্গে লেখাপড়া একদম হয় না, এটা আমি মানতে পারি না। সেই জন্য আমি চাইছি কি যে ও কলকাতায় পড়াশোনা করুক, কলকাতায় পড়াশোনা করে ও বড় হোক। আপাতত এখন ইংরেজিতে এমএ পর্যন্ত করুক, তারপর দেখা যাবে বাইরে যাওয়ার পর। কিন্তু ও তো অক্সফোর্ড ইউনিভার্সিটি যাওয়ার জন্য ব্যস্ত, ও তো এখানে থাকবে। কিন্তু আমার মন নেই, আমার লাইনে আমি আনতে চাইছি না। আমার লাইনে একটা মেয়ে এসে কিছু করতে পারবে না, আমার লাইনে না। ও লেখাপড়ার লাইনে যখন রয়েছে লেখাপড়ার লাইনেই। আমার মেয়েও লেখাপড়ার লাইনে ছিল, লেখাপড়াও টপ ছিল, ও এমএ গোল্ড মেডেল, এখন টিচার। তা নাতনিকেও চাইছি আমি এই আমাদের লাইনে নিয়ে এসে, ইলেকট্রিক লাইনে, আমাদের এই ডেকোরেশন লাইনে নিয়ে এসে কোনো লাভ নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন হুগলির 1 নম্বর আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন হুগলি আঞ্চলিক কমিটির উদ্যোগে সাহাগঞ্জ লেনিনপল্লিতে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়ে গেল। সকাল থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। শিবির উপলক্ষে এদিন লেনিনপল্লিতে উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান অসিত চক্রবর্তী, প্রাক্তন বিরোধী দলনেতা কমল দাস, প্রণব ঘোষ, লালটু দাস সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকালে শহীদ বেদিতে মাল্যদান ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শিবিরের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। স্ত্রী পুরুষ মিলিয়ে এদিন এখানে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মোমেন্টো দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। রক্তদান শিবিরের পাশাপাশি এদিন বিকেলে সাম্প্রতিক সমাজ নিয়ে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন হুগলি 1 নম্বর আঞ্চলিক কমিটির উদ্যোগে আজকে রক্তদান শিবির এবং সাম্প্রদায়িকতার বিপদ এই সময়ের উপরে এক আলোচনা সেমিনারে আমরা আলোচনা আয়োজন করেছি। এই রক্তদান শিবিরের কাজ আমাদের শুরু হয়ে গেছে। এর
মধ্যে আমাদের প্রায় 30 জন রক্তদাতা রক্তদান করেছেন এবং আরও 30 জন প্রায় রক্তদাতা আগামী 1 ঘন্টার মধ্যেই এখানে এসে রক্তদান করবে। এই হচ্ছে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে আমরা প্রতি বছর এই সময় আমরা রক্তদান শিবির আয়োজন করে থাকি। আমাদের হুগলি 1 নম্বর আঞ্চলিক কমিটির মধ্যে যে 4খানা ওয়ার্ড আছে, প্রতিটা ওয়ার্ডেই আমরা ঘুরিয়ে ফিরিয়ে এই রক্তদান শিবির প্রতি বছর করে থাকি। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য, উপহারের চমক নয়, জীবনের জন্য রক্তদান। এই কর্মসূচিকে সামনে রেখেই আমরা প্রতি বছর রক্তদান করে থাকি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। উত্তর চন্দননগর গড়বাটি নবীন সংঘের পক্ষ থেকে 26তম রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আজ। উত্তর চন্দননগর গড়বাটি নবীন সংঘের পক্ষ থেকে প্রত্যেকবারের ন্যায় এবারেও স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো। এবারে এই রক্তদান শিবির 26তম বর্ষে পদার্পণ করল। তবে এবারে আর শীতকালে নয়, প্রত্যেক বছরই কালী পুজোর সময় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হতো, কিন্তু গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবার থেকে গরমকালেই এখানে রক্তদান শিবির শুরু হলো। প্রত্যেক বছর এই গ্রীষ্মের তাপপ্রবাহকে উপেক্ষা করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। আমাদের কর্মসূচি, আমাদের আজকে সকালবেলা রক্তদান শিবির আছে, রাত্রিরে রবীন্দ্র সন্ধ্যা আছে। এটা আমাদের 26তম রক্তদান শিবির। আমরা প্রতি বছর কালী পুজোর 1 সপ্তাহ আগে রক্তদান শিবির করে থাকি। এবারে থেকে গরমকালে রক্তদান শিবির করবো বলে ঠিক করে এই বছর এই দিনে করবো, প্রত্যেক বছরে এই দিনে করবো বলে ঠিক করেছি। রক্ত সংকট হয়, ব্লাড ব্যাংক থেকে আমাদের বারবার জানিয়েছে, সেই হিসেবে আমরা এই গরমকালে রক্ত প্রদান করবো বলে ঠিক করেছি। আমাদের 40-50 জন রক্তদাতা রক্তদান করেন প্রতি বছর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 93%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। দোতলায় কেউ না থাকার সুযোগে চুরি চুচুড়ায়। আইএসসিতে 98%, আলো জাদুঘরের ঘরে আলো সম্রাজ্ঞী। আজকের মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় ইন এএমবিসিতে দেখুন হুগলি আজকে। নমস্কার।